তো সবাইকে আবার আরো আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে সবাই উপস্থিত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা ন্যায় আকারের বৈধতা, হ্যাঁ, ন্যায় আকারের বৈধতা কিভাবে নির্ণয় করতে হবে, কিভাবে, এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো আসবে, পরীক্ষাতে আমাদের মেন তো দরকার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে সেইটা বোঝা। তো সেইটাই আমরা আজকে আলোচনা করব। উম সেটা আলোচনা এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে, প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা দেখো। প্রশ্ন আসতে পারে এভাবে যে প্রশ্ন যেভাবে আসবে যে সত্য সারণী ব্যবহার করে, সত্য সারণী ব্যবহার করে, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায়াগারও আসতে পারে, আবার কি আসতে পারে, ন্যায়াকার আসলে ছোট হাতের অক্ষর থাকবে, ন্যায়াকার বা যুক্তিও আসতে পারে। ন্যায়াকার বা যুক্তিটির, ন্যায়াকার বা যুক্তিটির বৈধতা, স্যার বৈধতা। যুক্তি মানে তো ন্যায়, তাই না? যুক্তি মানে ন্যায়, কিন্তু ন্যায়াকার মানে যুক্তি না, ন্যায়াকার মানে যুক্তির আকার। জি স্যার। বৈধতা, বৈধতা, অবৈধতা নির্ণয় করো, যুক্তিটির বৈধতা অবৈধতা নির্ণয় করো। তো আমরা প্রথমে দেখা যাচ্ছে ন্যায়াকার দিয়ে শুরু করি, হ্যাঁ, ন্যায়াকার দিয়ে আমরা শুরু করব। সাপোজ তোমার, ধরো, আচ্ছা আমরা যুক্তি দিয়েই শুরু করি। যে যুক্তি, তোমার একটা যুক্তি দেওয়া থাকবে এখানে, এমন ভাবে যুক্তি দেওয়া থাকলো যে এ এমপ্লাইজ বি, নেগেশন বি, অতএব নিচেও দেওয়া থাকতে পারে, আবার এখানে ব্যাকস্ল্যাশ দিয়েও অতএব দেওয়া থাকতে পারে, অতএব দিয়ে সিদ্ধান্ত লেখা থাকতে পারে, এইভাবে লেখা থাকতে পারে অতএব বি, যে কোনো ভাবে লেখা থাকতে পারে। এইভাবে নিচেও থাকতে পারে, আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ডান পাশে সিদ্ধান্তটা লেখা থাকতে পারে। এখন আমাকে কি করতে হবে, সত্য সত্য সারণী ব্যবহার করে ন্যায় আকারটির বৈধতা অবৈধ, ওই যুক্তিটির বৈধতা অবৈধতা নির্ণয় করতে হবে। আমি যখন খাতাতে লিখবো তখন আমরা এখানে লিখবো হচ্ছে প্রদত্ত যুক্তি, যেহেতু এটা যুক্তি তখন তুমি লিখবা হচ্ছে প্রদত্ত, কি লিখবে, প্রদত্ত যুক্তি, কি লিখবে, প্রদত্ত যুক্তি। তারপরে কি লিখবে, তারপরে লিখবে যে প্রদত্ত যুক্তিটির, কি লিখবে, প্রদত্ত যুক্তিটির, কি লিখতে হবে, প্রদত্ত যুক্তিটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো, কি লিখবে, প্রদত্ত যুক্তিটির, প্রদত্ত যুক্তিটির প্রতিবর্তী, প্রতিবর্তী প্রাকল্পিক, প্রতিবর্তী প্রাকল্পিক। যেহেতু এটা যুক্তি, যুক্তি হলে বচন আর ন্যায়াকার হলে বচনাকার, যুক্তিটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনটি হলো। তাহলে আমরা প্রতিপত্তি কিভাবে করব, সিদ্ধান্তগুলো কি দ্বারা যুক্ত হবে, মাহমুদা, হামিদা, সিদ্ধান্তগুলো কিভাবে, আশ্রয় বাক্য দ্বারা। আশ্রয় বাক্যগুলো কিভাবে যুক্ত যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে বলো। স্যার, ডট দ্বারা যুক্ত এ হবে। এমপ্লাইজ বি ডট নেগেশন ডট। বি, নেগেশন বি। এখন যদি আমরা, নেগেশন বি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট না দিই, যদি আমরা লেখার পরে যদি আমরা শুধু এমপ্লয়িজ দিয়ে সিদ্ধান্তটা লিখি, তাহলে আমরা ঠিক না, হবে বুঝতে না। পারছি না যে এইখানে এই এই নেগেশন বি হুম। এই এমপ্লয়িজ বি এর সাথে না এই বি এর সিদ্ধান্তের বি এর সাথে একটা মানে হযবরল অবস্থা হয়ে যাবে। এই জন্য এদেরকে আলাদা করে দেখানোর জন্য, আশ্রয় বচনগুলো আলাদা করে দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, হুম। আমাদেরকে অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ভেরি গুড। এবার হুম। দেখো আমাদের একটা বচনে পরিণত হলো। এখন আমরা কি করব, যে বৈধতা অবৈধতা নির্ণয় করার চেষ্টা করব। এখন আমরা তো এটা তো সবাই জানি
যে এই বৈধতা অবৈধতা নির্ণয়, তখন তুমি এখানে লিখবে যে বৈধতা অবৈধতা নির্ণয়। এখানে কি লিখবা? যে বৈধতা অবৈধতা, বৈধতা অবৈধতা নির্ণয়। আমি ফুল ফরম্যাটটা লিখছি, এর পরবর্তীতে আমরা সরাসরি অঙ্কে যাব, এত কিছু লিখবো না। এখানে বৈধতা অবৈধতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো? আগে যে লেটার গুলো আছে, সত্য সারণীর মাধ্যমেই তো আমরা বৈধতা অবৈধতা নির্ণয় করব বলেইছে তো, এখানেই তো বলেই দিয়েছে যে সত্য সারণী ব্যবহার করে ন্যায়াগারের প্রদত্ত যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করো। তাহলে সত্য সারণী, কার সত্য সারণী করব? প্রতিবর্তী যে প্রাকল্পিক বচনটি পেয়েছি এটার। তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে এ, তারপরে কি সিঙ্গেল যে লেটার গুলো আছে সেইগুলো লিখবো বি, এবার কি নেগেশন বি আছে, নেগেশন বি। এখন দেখো এইটার যদি আমরা এই, হ্যাঁ এইটার যদি আমরা কি করতে চাই, এইটার যদি আমরা আহ, নির্ণয় মানে এমপ্লয়িজ এর পূর্বকের মান নির্ণয় করতে হবে, অনুকের মান নির্ণয় করতে হবে। পূর্বকের মান নির্ণয় করতে হলে ডটের মান নির্ণয় করতে হবে, ডটের মান নির্ণয় করতে হলে ডটের আগের অংশ ডটের পরের অংশের মান জানা লাগবে। নেগেশন বি এর মান আমরা জানি, বাট এ এমপ্লয়িজ বি এর মান জানি না। সেজন্য আমরা এই সম্পূর্ণটুকুর মান নির্ণয় করতে হলে নেগেশন বি এর মান তো এখান থেকে নির্ণয় করছি, এবার আমাকে কি করতে হবে? এ এমপ্লয়িজ বি লিখতে হবে। তাহলে আমার কি হলো, যে এমপ্লয়িজ এর আগের অংশ যেটাকে আমরা পূর্বক বলি, সেই পূর্বকের মানটা আমরা পেয়ে যাচ্ছি, এ এমপ্লয়িজ বি ডট নেগেশন বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই পূর্বকটার মান এখন আমরা এখানে লিখবো এ এমপ্লয়িজ বি ডট নেগেশন বি। এখানে দেখো পূর্বক যে ডট মূল যোজক বোঝা যাচ্ছে, এই জন্য এখানে আর থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এটা একটা আশ্রয় বচন, এটা একটা আশ্রয় বচন, বোঝাই যাচ্ছে। সেজন্য এখানে থার্ড ব্র্যাকেট দেবো না। কিন্তু আমরা যখন সিদ্ধান্তটা লিখবো, বি এর মান তো আমরা এখান থেকে বের করে নিয়েছি, আর এইটার মান আমরা এখান থেকে বের করে নিয়েছি। তাহলে আমরা এখন সম্পূর্ণ যে প্রতিপত্তি প্রাকল্পিক বচনটি পেয়েছি সেটা আমরা লিখবো এ এমপ্লাইজ বি ডট নেগেশন বি, থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে সিদ্ধান্ত বি। এখন দেখো এখানে টোটাল কয়টি লেটার রয়েছে? কয়টি লেটার রয়েছে? দুইটি। দুইটি দুইটি লেটার স্যার। রয়েছে। তাহলে সত্য মিথ্যা বসানোর জন্য ফাহমিদা কয়টি ঘর হবে? সত্য মিথ্যা বসানোর ঘর হবে কয়টি? চারটি স্যার। চারটি স্যার। চারটি। সত্য মিথ্যা বসানোর জন্য ঘর হবে চারটি। এই যে আমরা চারটি, এখানে চারটি ঘর করব সুন্দর করে স্কেল দিয়ে। তোমরা তো, আমি তো আর স্কেল দিয়ে পারবো না, কিন্তু তোমরা যখন খাতায় করবে, পরীক্ষার খাতায় সুন্দর করে স্কেল দিয়ে, অনেকে স্কেল টেস্কেল নিয়ে যাও না, পরীক্ষা দিতে যাও, আমি পরীক্ষার হলে ডিউটি করি, দেখি যে স্কেলও নিয়ে যায় না কেউ। স্কেল নিয়ে যাবে, অবশ্যই স্কেল নিয়ে যাবে, স্কেল দিয়ে সুন্দর করে কি করবে, এইগুলো এই ঘরগুলো করে দেবে। হ্যাঁ, এই যে এখন আমরা যেহেতু এখানে কয়টা ঘর হয়েছে, কয়টা ঘর হয়েছে? ঘর হয়েছে টোটাল চারটি। তাহলে চারের অর্ধেক কত? চারটে। চারের অর্ধেক দুই, তাহলে প্রথম স্তম্ভে দুইটা টি, চারের অর্ধেক দুই, দুইটা টি, দুইটা এফ। পরের স্তম্ভে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। এইবার একটা টি একটা এফ পর্যন্তই শেষ। এবার টি এর বি এর মান যদি টি হয়, তাহলে নেগেশন বি এর মান কি হবে লাবণী? বি এর মান যদি টি হয়, নেগেশন বি এর মান কি হবে? স্যার এফ হবে, উল্টাটা হবে। ভেরি গুড, নেগেশন বি এর মান এফ হবে। এফ, এখানে এফ আছে, এটা টি হবে। এখানে বি এর মান টি আছে তৃতীয় ঘরে, এটা এফ হবে। এখানে বি এর মান এফ আছে, এটা টি হবে। এখন আমরা এ এমপ্লাইজ বি এর মান নির্ণয় করব এই ঘরের। তাহলে এ এর মান কি আছে? টি। আমরা জানি এমপ্লাইজ এ টি এমপ্লাইজ এফ এ কি হয়? টি এমপ্লাইজ এফ এ ফলস হয়, আর বাকি সব ট্রু। তাহলে বাকি এখানে সব। এ এর মান হচ্ছে টি, আর বি এর মান হচ্ছে টি, টি এমপ্লাইজ টি তে টি। আচ্ছা, দ্বিতীয় ঘরে টি এমপ্লাই টি এমপ্লাইজ এফ, টি এমপ্লাইজ এফ এ কি হবে? টি এফ এমপ্লাইজ এ। এফ এ কি এফ হবে? হবে স্যার, এফ, এফ হবে। এফ হবে। এফ হবে। আর বাকিগুলো এফ হ্যাঁ সব। এমপ্লাইজ এফ, এফ এমপ্লাইজ টি, এফ থাকলেই তো আমরা আর বলে কি দিতে হবে পারি স্যার? ট্রু হবে, টি হবে। এখন দেখো এ এমপ্লাইজ বি এর মান আমরা এখান থেকে পেয়ে যাব, নেগেশন বি এর মান এখান থেকে পাবো। আমরা এ এমপ্লাইজ বি যেহেতু আগে আছে, এটা আগে বলবো, টি ডট এফ, টি ডট এফ এ কি? এফ। এখন এই ডটের ডটটাই কিন্তু মূল যোজক, এমপ্লাইজ এর নিচেও বসানো যাবে না, নেগেশনের নিচেও বসানো যাবে না, এই ডট বরাবরই মানগুলো বসাবো। তাহলে এটার মান কি? এফ। এটার মান কি? টি। তাহলে এফ ডট টি তে ক্লাসমেট ছিল। এফ। এফ।
আবার টি ডট এফ এ কি হবে? সবটাই এফ হবে। টি ডট এফ এও এফ। 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 আর এটা টি টি। ডট টি তে এইটা হচ্ছে টি। টি। এখন দেখো, আমরা যদি এইটুকুর মান, এই যে চূড়ান্ত চূড়ান্ত স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভের চূড়ান্ত স্তম্ভের মান যদি এখন আমরা নির্ণয় করতে যাই, তাহলে এই চূড়ান্ত স্তম্ভের মূল যোজক কোনটা? এই এমপ্লয়িজ, এই ডট, এই নেগেশন, না এই এমপ্লয়িজ সব শেষের এমপ্লয়িজ, কোনটা? সব শেষের এমপ্লয়। ভেরি গুড। সব শেষের যে এমপ্লয়িজ বি এর আগে যেটা রয়েছে এইটা, তাহলে এইটুকুর মান কোথায় পাবো? এই ঘর থেকে নেব। আর এই বি এর মান কোথা থেকে নেব? এই ঘর থেকে নেব। এখন কথা হচ্ছে, বি এখানে আগে আছে বলে কি আমরা টি এমপ্লয়িজ এফ বলবো, টি এমপ্লয়িজ বলবো, নাকি এফ এমপ্লয়িজ টি বলবো? এফ ইমপ্লাইজ টি ধরবো। এফ এমপ্লয়িজ টি বলবো, কারণ কি আমার এই ঘরটা আগে রয়েছে, এমপ্লয়িজ এর আগে সারণীতে কোথায় আছে, সারণীতে কোথায় আছে সেটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমরা যেটা মান নির্ণয় করছি, এখানে পূর্বক কোনটা, এখানে এমপ্লয়িজ এর আগেরটা পূর্বক, এইটা, এইটা আগে বলবো এফ। আর বি এর মান কি? টি। তাহলে এমপ্লয়িজ টি, এফ এমপ্লয়িজ টি তে কি হবে? কি হবে? টি। এফ এমপ্লয়িজ টি তে টি। এফ এমপ্লয়িজ এফ এ কি হবে? টি। টি। এফ এমপ্লয়িজ টি নিচে। তে টি। আবার কি এফ এমপ্লয়িজ টি তে কি হবে? এফ এমপ্লয়িজ টি তে কি হবে? টি। এফ এমপ্লয়িজ টি তে টি। এবার টি। দেখো, এখানে টি এমপ্লয়িজ এফ এ কি হচ্ছে? টি এমপ্লয়িজ এফ এ স্যার কি এফ হচ্ছে? হবে। এফ হচ্ছে। তাহলে কি সারণীর চূড়ান্ত স্তম্ভটি কি শত সত্য হয়েছে? সারণীর চূড়ান্ত না স্যার না স্তম্ভটি স্যার, এখানে শত ছোট সত্য ছোট হয় হয়। নাই। তখন তুমি লিখবে যে যে ব্যাখ্যাটা ছোট করে লিখবা, যে ব্যাখ্যা, এখানে কি এটা যুক্তি, তাই না? তুমি লিখবা যুক্তিটি প্রদত্ত যুক্তিটি কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। শত অবৈধ। সত্তরটা হলে অবৈধ, প্রদত্ত যুক্তিটি অবৈধ। কেননা কেননা এর প্রতিবর্তী অবৈধ। কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত এর প্রতিবর্তী আকারটি কি হয়েছে? শত সত্য হয় নাই। শত সত্য শত সত্য নয়। এইটুকু লিখলেই হবে, আর বেশি কিছু লেখার দরকার নেই। প্রদত্ত যুক্তিটি বৈধ। প্রদত্ত যুক্তিটি বৈধ কেননা এর কেননা অবৈধ। এর অবৈধ কেননা এর প্রতিবর্তী কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে চূড়ান্ত স্তম্ভ নির্দেশিত শত সত্য নয়। আর যদি যদি টি হতো, এইটা যদি শত সত্য হতো, তাহলে শুধু কি চেঞ্জ হতো? প্রদত্ত যুক্তিটি বৈধ কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত শত সত্য। ঠিক আছে, শত সত্য, শত শত সত্য হয়েছে বা হয়, ব্যাস হয়ে হয়ে গেল। ওকে। আর কারো কি কোনো কনফিউশন আছে? তাহলে এইটাই না। কিন্তু, এইটাই হচ্ছে টোটাল ফরম্যাট। তুমি যখন পরীক্ষার খাতায় লিখবে, এরকম তিনটা পার্ট করবে। কয়টা পার্ট? তিনটা পার্ট করবে। কি কি? প্রদত্ত যুক্তিটি এরকম সুন্দর করে প্রদত্ত যুক্তিটি লিখবা, তারপরে প্রদত্ত যুক্তিটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনটি হলো এটা লিখবা, বৈধতা অবৈধতা নির্ণয়, বা এখানে একটু লিখে দিতে পারো যে সত্য সারণীর সাহায্যে বৈধতা অবৈধতা নির্ণয়, বা সত্য সারণী ব্যবহার করে বৈধতা অবৈধতা নির্ণয় লিখে তারপরে এটা লিখবা, তারপরে নাম্বার 3 ব্যাখ্যা।
ওকে, এই হচ্ছে। স্যার। স্যার, হ্যাঁ বলো। আমার একটা স্যার প্রশ্ন আছে। অবশ্যই তোমার প্রশ্ন বলো, তুমি, আমি উত্তর দিচ্ছি, বলো। স্যার, এখানে আছে অনেক অনেক প্রশ্নে দেখা যায় দুইটা যুক্তি থাকে, ঠিক আছে? হুম। আমরা কি দুই একই ভাবে করলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, যেমন ধরো দুইটা যুক্তি আসছে, রোমান সংখ্যায় 1 নম্বর, রোমান সংখ্যায় 2 নম্বর, তুমি প্রথমে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রদত্ত এখানে 1 নম্বর লিখবা, যে 1 নম্বর এখানে, তারপরে এইটা হয়ে গেলে তারপরে আবার 2 নম্বর দিয়ে এরকম, এখানে তুমি লিখবা হচ্ছে এটা, তারপরে 1 নম্বর প্রদত্ত যুক্তি, তারপরে 2 নম্বরে আবার প্রদত্ত যুক্তি দিয়ে দুইটা ও, অঙ্ক করবে। হ্যাঁ, হ্যাঁ। স্যার স্যার, তুমি হচ্ছে বেশিরভাগ। হুম, বলো। আমি একটু দেরি করে ক্লাস শুরু করছি। আমার ওই প্রদত্ত যুক্তিটি আর ওই যে প্রদত্ত যুক্তির প্রতিবর্তী প্রাকল্পিক বচনটি, এই দুই লাইনটা একটু আবার নতুন করে বুঝাই দেন তো। ওটা তো তোমার হচ্ছে রেকর্ড থাকবে, রেকর্ড থেকে দেখে নিও, আর প্রতিবর্তী যদি যুক্তি থাকে তখন লিখবা প্রতিবর্তী প্রাকল্পিক বচনটি হলো, আর যদি ছোট হাতের অক্ষর থাকে তখন লিখবা ন্যায় আকারটি প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো। তখন এখানে ন্যায় আকারটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার, আর যুক্তি থাকলে আর যুক্তিটি এই যে বচন। আর এইটা তো প্রতিপত্তি কিভাবে করতে হয় সেটা তো গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম, আশ্রয় বাক্যগুলো হ্যাঁ, ডট দ্বারা যুক্ত ফার্স্ট করতে আমি হবে, আর এমপ্লয়িজ দিয়ে সিদ্ধান্তটা লিখতে হবে, তাহলেই প্রতিপত্তিকরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো নাজনীন? জি স্যার। বুঝতে স্যার পেরেছো? আশ্রয় বাক্য কি আরো হতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। স্যার আশ্রয় বাক্য কি আরো একের অধিক হইতে পারে না? না, 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 দুইটাই থাকবে পরীক্ষায়, দুটোই আশ্রয় বাক্যই থাকবে, দুটোর বেশি হবে না, দুটোর বেশি আশ্রয় বাক্য আচ্ছা ঠিক। থাকবে না। ঠিক আছে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন আমি তোমাদের অঙ্ক করতে দেব, দেখি কেমন তোমরা পারো। হুম। জি এখন আমি অঙ্ক স্যার, স্যার করতে দেন। দেব। আমার একটা, হ্যাঁ বলো, বলো, বলো কার প্রশ্ন? স্যার এই যে এ এ বি ধরে স্যার, হ্যাঁ বলো। স্যার এ বি ধরে যে অঙ্কটা করছেন এটা স্যার পি কিউ ধরে করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, ওটা চাই। না, না, অঙ্কে যা থাকবে হুবহু সেইভাবে তোমরা করার চেষ্টা করো, যে স্যার, বলা অঙ্কে তো পি থাকবে। কিউ থাকে, আমি পি কিউ আমি থাকে। না, যদি অঙ্কে পি কিউ ছোট হাতের ন্যায় আকার থাকে তাহলে ছোট হাতের পি কিউ থাকবে, হ্যাঁ, অঙ্কে হ্যাঁ, যেভাবে থাকবে সেভাবে। অঙ্কে যদি ন্যায় আকার হ্যাঁ থাকে স্যার। তখন তুমি লিখবা ন্যায় আকারটির প্রতিবর্তী প্রাকল্পিককরণ। আর আমি আর একটা জিনিস হুম। তোমাদেরকে বলছি, অনেক সময় আকারে পরিণত করে, ন্যায় আকারে পরিণত করে, এ কে পি, বি কে কিউ ধরে তারপরে সুনির্দিষ্ট আকারে পরিণত করে তারপরে সেটার আবার পচন আকার, কিন্তু ওটা করার দরকার নেই। তোমার যা আছে সেটাই, সেটাকেই তুমি প্রতিবর্তীকরণ করবে, তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আরভিং মার্মার কপির যে বইটা আছে, এই যে নীল কালারের বই, এই বইয়ে সরাসরি কি যুক্তির প্রতিপত্তি, এই যে দেখো, ধরো সাপোজ, দেখতে পাচ্ছ, বই কি দেখতে পাচ্ছ? তো যাচ্ছে, স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। একটু হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, এই এবার যে দেখা দেখো, এখানে দেখো, ওই যে বড় হাতের যে অক্ষর সেইটাকেই কিন্তু প্রতিপত্তিকরণ করেছে, এখানে কি আর কোনো চেঞ্জ করেছে? না স্যার। না স্যার। অক্ষর চেঞ্জ করে নাই, ঠিক আছে। আর এইটাই হচ্ছে তোমাদের টেক্সট, এটাই হচ্ছে তোমাদের টেক্সট বই, সুতরাং এখানে আর আলাদা করে পি কিউ এ পরিণত করার দরকার নাই। হুম। ইভেন এই যে বইটা আছে, এই বইটাতে এটা হচ্ছে একদম তোমাদের সেই অক্সফোর্ডের, হ্যাঁ অক্সফোর্ডের বই, অক্সফোর্ড এডিশন, আরভিং মার্মার কপি, যে সিম্বলিক লজিক ইংলিশ। হ্যাঁ, এই যে বই, এখানেও ওইভাবেই দেওয়া আছে, এখানেও আর আলাদা করে করার করে নাই। এই যে, এই যে, তো যাই হোক ওটা স্যার অত। এক এক কলেজে এক এক ধরনের বই তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই, বলো। এক এক কলেজে এক এক ধরনের বই চলে নাকি? না, এক এক কলেজের তোমাদের টেক্সট বই তো হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার আরভিং মার্মার কপের ওই বইটাই, এটাই তো তোমার টেক্সট বই। এই এক এক কলেজের এক এক বই তো ইয়ে করলে হবে না তো। ওখানে তোমাদের যে সিলেবাসটা আছে, লেট মি শো ইট। আচ্ছা, এই যে দেখো, এক এক কলেজে এক এক বই ইয়ে করলে তো হবে না, এই যে
আমার এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি তো বল- এটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আর দেখো, হুম। হ্যাঁ, এখানে দেখো টেক্সট বই কি লেখা রয়েছে। এই যে দেখো এই জায়গায়, এই যে স্টুডেন্টস উইল বি, এই যে টেক্সট, এই যে আমার আঙুলের এখানে দেখো কি লেখা রয়েছে, হুম। কি লেখা রয়েছে, টেক্সট কি স্যার লেখা মনে হয় যে রয়েছে, ঠিক বল। পড়তে পারছো? ক্লিয়ার না স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, ওয়ান আমি লাইন পরে স্যার। ওই আরভিং মার্মার কপি লজিক, হ্যাঁ, ম্যাকমিলান পাবলিকেশনের, এইটাই তোমাদের টেক্সট বই। হ্যাঁ, ওকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী তোমাদের কি করতে হবে, করতে হবে।